ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী সালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। ইতিহাস মডেল প্রশ্ন সেট নম্বর 1, ষষ্ঠ শ্রেণী ক্লাস 6, প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026, 30 মার্কের একটি স্কুলের প্রশ্ন। আমি বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান দেখাবো তোমাদের এই ভিডিওতে। আর ভিডিওর শুরুতে তোমাদের বলবো, ইতিহাস সাবজেক্টটা অনেকের কাছে অনেক ভালো লাগে, আবার অনেকের কাছে বেশ বোরিং সাবজেক্ট। হ্যাঁ, তাহলে ইতিহাসে তোমরা কিভাবে ভালো করবে সেটা যদি বলি, প্রথমত তোমরা যেটা করবে, তোমরা এখানে একটা ছবি দেখতে পাচ্ছ। আসলে এরা কিন্তু সবাই ইতিহাসে 99, 98, 100 এই টাইপের মার্ক কিন্তু তারা পেয়েছে। তারা কিভাবে পেয়েছে আসলে? হ্যাঁ, তাদের পড়াশোনার ছিল একটা সুদূর প্রসারী চিন্তাভাবনা। অর্থাৎ প্রথমে তারা কিন্তু বইটিকে খুব বেশি করে প্রাধান্য দিয়েছে। বইয়ের মধ্যে যত ইনফরমেশন আছে সমস্ত কিছু দেখেছে। দেখার পরে তারপরে বিভিন্ন ধরনের প্রশ্ন সলভ করেছে, স্ট্যান্ডার্ড মানের যত প্রশ্ন সলভ করেছে। আর প্রশ্নগুলি দেখে তাদের বা তোমাদেরও যদি বলি, প্রশ্ন যদি বিভিন্ন স্কুলের প্রশ্ন তোমরা দেখো, তাহলে তোমাদের মধ্যে কিন্তু একটা আইডিয়া আসবে যে এরকম এরকম প্রশ্ন আসতে পারে, ঠিক আছে? এবং সেই প্রশ্নের প্রতি তোমরা বিশেষ গুরুত্ব দিয়ে পড়বে এবং অন্যান্য প্রশ্ন তখন কি ভালোভাবে প্র্যাকটিস হয়ে যাবে। যাই হোক, হ্যাঁ, এরকম আরও অনেক ভিডিও তোমরা পাবে। তাইলে বলবো, তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও এরকম আরও অনেক ভিডিও পাওয়ার জন্য। আর এখানে আমি প্রথমে সেট নম্বর 1 দেখাচ্ছি। এখানে দেখো, প্রশ্নটির মধ্যে টোটাল 1 নম্বরে সঠিক উত্তরটি নির্বাচন করো। 3 মার্কের প্রশ্ন আছে। 2 নম্বরে এক কথায় উত্তর দাও। এখানেও 3 মার্কের প্রশ্ন, শূন্যস্থান পূর্ণ। এটা 2 মার্কের প্রশ্ন, ঠিক না ভুল, এটা 2 মার্কের প্রশ্ন এবং 3-4টি বাক্য উত্তর। এটা প্রতিটি প্রশ্নে 2 মার্ক করে। এবং 6 নম্বরের যে প্রশ্ন সেটা হচ্ছে নিচের প্রশ্নগুলো উত্তর, এটা 3 মার্ক করে। এবং 7 নম্বরের যে প্রশ্ন সেখানে হচ্ছে তোমার 5 মার্ক করে। অর্থাৎ 1, 2, 3, 5 এই টাইপের মার্ক বিশিষ্ট প্রশ্ন তোমাদের আসবে। তো সরাসরি চলে যাচ্ছে 1 নম্বর প্রশ্ন। আমি প্রশ্নর পাশাপাশি এর বিভিন্ন প্রশ্নের যে ব্যাখ্যা সেগুলি আমি বিশ্লেষণ করে তোমাদের দেখাবো। 1 নম্বরে যে প্রশ্ন আছে, আদিম মানুষের প্রথম হাতিয়ার ছিল গাছের ডাল, ভোতা পাথর, সুচালু পাথর নাকি কুঠার? আমরা যদি উত্তরটা দেখি, আসলে উত্তর হবে গাছের ডাল। ব্যাখ্যা কি? আদিম মানুষ প্রথমে প্রকৃতি থেকে যা সহজে পেত তাই ব্যবহার করতো। গাছের ডাল সহজলভ্য ছিল এবং আত্মরক্ষা, ফল পাড়তে, পশু তাড়াতে কাজে লাগতো। এই কারণে তারা আসলে পাথরের অস্ত্র তৈরি করার দক্ষতা আসলে পরে তারা শিখেছি। কাজে প্রথম উত্তর হবে হলো গাছের ডাল। অন্য অপশনগুলো পরে ব্যবহৃত হয়েছে। এরপর আমাদের দ্বিতীয় প্রশ্ন, শস্য পোষাইয়ের মতো জাতা পাওয়া গেছে উত্তরপ্রদেশের কোথায়? উত্তরপ্রদেশের কোথায় পাওয়া গেছে? আমরা যদি একটু দেখি, এখানে সরাইনাহার রাই। এর উত্তর হবে সরাইনাহার রাই। তাহলে শস্য পোষাই করার জন্য ব্যবহৃত জাতার যদি ব্যাখ্যা বলি, মতে পাথরের যন্ত্র ভারতের উত্তরপ্রদেশের সরাইনাহার রাই নামক প্রত্নস্থলে পাওয়া গেছে। এটি মধ্যযুগের একটি গুরুত্বপূর্ণ স্থান। হ্যাঁ, আর অন্য যেটা বলছি আদমগড়, এটা মধ্যপ্রদেশে অবস্থিত। সোয়ান উপত্যকা ভারত নয় পাকিস্তানে। এবং মহাদাহত, হ্যাঁ, যদিও উত্তরপ্রদেশে, কিন্তু এই প্রশ্নে উল্লেখিত তথ্যের সঠিক মিল সরাইনাহ রায়ের সঙ্গে মিল। এরপর আমরা 3 নম্বরের প্রশ্ন, মেহেরগড়। হ্যাঁ, মেহেরগড় সভ্যতার আবিষ্কার যা ফ্রাঁসোয়া জারিসকে সাহায্য করে, কে সাহায্য করে? হ্যাঁ, আমরা যদি উত্তরটা দেখি তাহলে রিচার্ড মেহেরো। হ্যাঁ, রিচার্ড মেহেরো মানে ব্যাখ্যা কি? যা ফ্রাঁসোয়া জারিস ছিলেন একজন ফরাসি প্রত্নতত্ত্ববিদ। তিনি মেহেরগড় সভ্যতার খনন কাজ পরিচালনা করেন। এই গবেষণা আবিষ্কারের কাজে তাকে বিশেষভাবে সাহায্য করেন রিচার্ড মেহেরো। তাদের যৌথ প্রচেষ্টাতে জানা যায় যে মেহেরগড় সভ্যতা ছিল ভারতীয় উপমহাদেশের প্রাচীনতম কৃষিভিত্তিক সভ্যতা। এরপরের প্রশ্ন যদি আমরা দেখি, 2 নম্বরের প্রশ্ন, এক কথায় উত্তর দাও। প্রথম কোন পর্বে মানুষ পাথরকে অস্ত্র হিসেবে ব্যবহার করত? হ্যাঁ, পুরানো প্রস্তর যুগ। অর্থাৎ এই যুগে মানুষ শিকার করতো, আত্মরক্ষার জন্য অস্ত্র ব্যবহার করত, তখন তারা পাথর। অর্থাৎ আমার উত্তর কিন্তু উত্তর হবে এই এতটুকু, পুরানো প্রস্তর যুগ। প্রথম কোন পর্বে মানে কোন যুগে মানুষ পাথরকে অস্ত্র হিসেবে ব্যবহার করে? পুরানো প্রস্তর যুগে। তখন তারা পাথর ভেঙে বর্ষা, ছুরি, খোঁচানোর হাতিয়ার তৈরি করতো, তাই পাথর অস্ত্র হিসেবে প্রথম ব্যবহার হয় পুরানো প্রস্তর যুগে। এরপরের প্রশ্ন, লুসির কঙ্কাল আফ্রিকার কোথায় পাওয়া গিয়েছিল? এটার সরাসরি উত্তর হবে ইথিওপিয়া, যেটা আফ্রিকাতে অবস্থিত। আমি যদি ব্যাখ্যা বলি, লুসি হলো মানুষের প্রাচীন পূর্বপুরুষের কঙ্কাল। এটি পাওয়া যায় আফ্রিকা মহাদেশে, ইথিওপিয়া দেশে। এই আবিষ্কার প্রমাণ করে যে মানুষের উৎপত্তি আফ্রিকায়। এরপরের প্রশ্ন হচ্ছে তোমার
হরপ্পা কেন্দ্রটি কবে আবিষ্কৃত হয়? এটা এই যে তোমার এই প্রশ্নটা, হরপ্পা কেন্দ্রটি কবে আবিষ্কৃত হয়? তা হরপ্পা কেন্দ্রটি 1921 খ্রিস্টাব্দে আবিষ্কৃত হয়। 1921 খ্রিস্টাব্দে দয়ারাম সাহানি রবি নদীর তীরে হরপ্পা সভ্যতা আবিষ্কার করেন। এরপরে সিন্ধু সভ্যতার পরিচয় বিশ্বে ছড়িয়ে পরে। এরপর আমরা 3 নম্বর প্রশ্ন দেখব। তোমরা শুধু উত্তরটা লিখবে, আমি ব্যাখ্যা যাতে তোমার প্রশ্নটা আরও গাঢ় ভিত্তিক, অর্থাৎ যেটা মনে থাকে খুব ভালো করে। হরপ্পায় লিপির অন্যতম বৈশিষ্ট্য কী ছিল? হরপ্পায় লিপির অন্যতম বৈশিষ্ট্য চিত্রলিপি। হরপ্পা লিপিতে ছবি ও চিহ্ন ব্যবহার করা হতো, তাই একে বলা হতো চিত্রলিপি। তাই আজও এই লিপি সম্পূর্ণ পড়া যায়নি। এরপরের প্রশ্ন হচ্ছে হরপ্পা লিপির অন্যতম বৈশিষ্ট্য কী ছিল? হরপ্পা লিপির অন্যতম বৈশিষ্ট্য ছিল আগুন। আদিম মানুষের জীবনে আগুনের আবিষ্কার ছিল সবচেয়ে বড় পরিবর্তন। আগুনের সাহায্যে মানুষ কাঁচা খাবার রান্না করতে শিখলো, ঠান্ডা থেকে বাঁচলো, হিংস্র পশু তাড়াতে পারলো। তাই আগুনে আদিম মানুষের প্রথম গুরুত্বপূর্ণ আবিষ্কার। এরপরে আমরা যদি বলি পরের প্রশ্ন, 3 নম্বর, শূন্যস্থান পূরণ করো। আদিম মানুষের জীবনে প্রথম গুরুত্বপূর্ণ আবিষ্কার হলো আগুন। তাহলে সেটা আমরা দেখেছি। এবার 2 নম্বর প্রশ্ন, হরপ্পা নগরগুলো উঁচু এলাকা ড্যাশ নামে পরিচিত? উঁচু এলাকা দুর্গাঞ্চল নামে পরিচিত। হরপ্পা নগরগুলো দুটি অংশে বিভক্ত ছিল, উঁচু এলাকা এবং নিচু বসবাসের। উঁচু এলাকাকে বলা হতো দুর্গাঞ্চল। এখানে আর প্রশাসনিক ভবন, শস্যকার গুরুত্বপূর্ণ স্থাপনা ছিল। এরপরের প্রশ্ন আমরা যদি একটু দেখি, এরপরের প্রশ্ন হচ্ছে তোমার ঠিক না ভুল। 4 নম্বর প্রশ্ন, এর থেকে বিবর্তিত হয় প্রথম মানুষের নাম হোমো ইরেক্টাস। এটা ঠিক না ভুল? আসলে এটা ভুল। এর থেকে বিবর্তিত হওয়া প্রথম মানুষের নাম হোমো হ্যাবিলিস। হোমো হ্যাবিলিস। মানুষের বিবর্তনের ধাপ অনুযায়ী হোমো হ্যাবিলিস হচ্ছে প্রথম মানুষ, হোমো ইরেক্টাস হচ্ছে পরে আসা মানুষ, হোমো হ্যাবিলিস পাথরে হাতিয়ার ব্যবহার করতো, তাই তাকে বলা হতো দক্ষ মানুষ। হোমো ইরেক্টাস পরে আগুন ব্যবহার শেখে। এরপরের প্রশ্ন যদি আমরা বলি, সেটা হচ্ছে হরপ্পার নগর সভ্যতাকে ভারতের প্রথম নগরায়ণ বলা হয়। এটা ঠিক না ভুল? এটা ঠিক। হরপ্পা সভ্যতা দেখা যায় পরিকল্পিত নগর ব্যবস্থা, সোজা রাস্তা, পাকা ইটের ঘর, উন্নত নিকাশা, এসব বৈশিষ্ট্য আগে ভারতীয় উপমহাদেশে দেখা যায়নি। তাই হরপ্পা সভ্যতাকে বলা হয় ভারতের প্রথম নগর সভ্যতা। এরপর আমরা চলে যাব 5 নম্বরের প্রশ্ন, 3-4টি বাক্য উত্তর দাও, যে কোনো দুটি। হোমো হ্যাবিলিস বা দক্ষ মানুষদের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। তারপরের প্রশ্ন, নতুন পাথরের যুগে মানুষ কোন কোন দিক থেকে নতুন হয়েছিল? তারপরের প্রশ্ন, হরপ্পা সভ্যতাকে প্রায় ইতিহাসী যুগের সভ্যতা বলা হয় কেন? এবং সিন্ধু সভ্যতার বিলুপ্তির প্রধান দুটি কারণ উল্লেখ করো। আমরা যদি এক এক করে উত্তর দিই, হোমো হ্যাবিলিসের দুটি বৈশিষ্ট্য হচ্ছে, হোমো হ্যাবিলিস ছিল মানুষের প্রাচীনতম প্রজাতি। তারা পাথরের হাতিয়ার তৈরি ব্যবহার করতো, দলবদ্ধভাবে বসবাস করতো এবং শিকার করতো। হ্যাবিলিস শব্দের অর্থ দক্ষ। অর্থাৎ তোমাদের উত্তর কিন্তু এখানেই শেষ। ব্যাখ্যার আগ পর্যন্ত কিন্তু উত্তর, প্রতিটা প্রশ্ন ভালো করে। হ্যাবিলিস শব্দের অর্থ দক্ষ, হাতিয়ার তৈরি দক্ষতার জন্যই নাম। এরপর আমরা চলে যাব পরের প্রশ্ন, যেটা পরের প্রশ্ন হচ্ছে নতুন প্রস্তর যুগে মানুষ কোন কোন দিক থেকে নতুন ছিল? তারা প্রথম কৃষিকাজ শুরু করে, তারপরে পশুপালন করত, স্থায়ী বসতি গড়ে তুলেছিল। এই যুগে যাযাবর জীবন শেষ হয়, সমাজ গঠনের সূচনা হয়। এরপরের প্রশ্ন, তোমার হরপ্পা সভ্যতাকে প্রায় ইতিহাস যুগের সভ্যতা বলা হয় কেন? হরপ্পা সভ্যতার নিজস্ব লিপি আছে, কিন্তু সেই লিপি আজও পড়া যায়নি, তাই লিখিত ইতিহাসের অভাবে একে প্রাক ইতিহাস যুগের সভ্যতা বলা হয়। ইতিহাস লিখতে পারলে সেটাই ঐতিহাসিক যুগ, এখানে তা সম্ভব নয়। এরপরের প্রশ্ন, পরের প্রশ্ন হচ্ছে কি, সিন্ধু সভ্যতার বিলুপ্তির দুটি কারণ। নদীর গতিপথ পরিবর্তন, বারবার বন্যা বা প্রাকৃতিক দুর্যোগ। নদী শুকিয়ে গেলে কৃষি নষ্ট হয়, মানুষের বসতি ধ্বংস হয়। এরপরের প্রশ্ন হচ্ছে তোমার 6-1 নম্বর। 6-1 নম্বরের প্রশ্ন যদি আমরা দেখি, দাবানল কাকে বলে? আগুনের আবিষ্কার আদিম মানুষের জীবনযাত্রার কি কি পরিবর্তন এনেছিল? এবং মেহেরগড় সভ্যতার 3টি পর্বের সংক্ষিপ্ত বিবরণ দাও। তো দাবানল বলতে প্রাকৃতিকভাবে বনাঞ্চল হঠাৎ আগুন জ্বলে ওঠাকে বোঝায়। আগুনের আবিষ্কারের ফলে আদিম মানুষের জীবন অনেক পরিবর্তন আসছে। তারা আগুন দিয়ে কাঁচা খাবার রান্না করতে শেখে, আগুনের সাহায্যে ঠান্ডা থেকে রক্ষা পায়, হিংস্র পশুদের দূরে রাখতে পারে। এই ব্যাখ্যা হচ্ছে প্রথমে মানুষ দাবানল থেকে আগুন ব্যবহার শিখেছিল, পরে নিজেরাই আগুন জ্বালাতে শেখে। আমি বারবার বলছি, ব্যাখ্যার আগের পর্যন্ত যতটুকু লেখা সেটাই কিন্তু তোমাদের উত্তর, ব্যাখ্যাটা তোমাদের মনে রাখার জন্য। এরপর মেহেরগড় সভ্যতার 3টি পর্বের সংক্ষিপ্ত বিবরণ দাও। মেহেরগড় সভ্যতার 3টি পর্ব। প্রাথমিক পর্ব প্রধানত 3টি পর্বে ভাগ করা যায়। মানুষ শিকার ও পশুপালনের উপর নির্ভর করত। মধ্য পর্ব কৃষিকাজের সূচনা হয়। পরবর্তী পর্ব মৃৎশিল্প, স্থায়ী বসতি এবং সামাজিক জীবন গড়ে ওঠে। ব্যাখ্যা যদি বলে, মেহেরগড় সভ্যতা সিন্ধু সভ্যতার পূর্বসূরি, এখান থেকে কৃষি ও বসতির প্রমাণ মেলে।
এরপর আমরা চলে যাব 7 নম্বরে 1-এর প্রশ্ন, ভারতীয় উপমহাদেশে পুরানো প্রস্তর যুগে মানুষের জীবনযাত্রার পরিচয় দাও। হ্যাঁ, এটা কিন্তু 5 নম্বরের প্রশ্ন, একটু বেশি করে লিখতে হবে। ভারতীয় উপমহাদেশের পুরানো প্রস্তর যুগে মানুষ ছিল যাযাবর প্রকৃতির, তারা গুহা, পাহাড়ের আশ্রয় বা খোলা আকাশের নিচে বাস করত। মানুষের প্রধান জীবিকা ছিল শিকার ও ফলমূল সংগ্রহ। তারা পাথর ভেঙে অস্ত্র ও হাতিয়ার তৈরি করত। আগুনের ব্যবহার তাদের জীবনকে নিরাপদ ও সহজ করেছিল। দলবদ্ধভাবে বসবাস, পশু চর্ম পরিধান এবং নদীর ধারে বসতি, যদি অতিরিক্ত লিখি। তারপরের প্রশ্ন, হরপ্পা সভ্যতার কারিগরি শিল্পের পরিচয় দাও। তো হরপ্পা সভ্যতার যে কারিগরি শিল্পের পরিচয়, সেটা যদি বলে, হরপ্পা সভ্যতা মানুষের কারিগরি শিল্প অত্যন্ত দক্ষ ছিল। তারা উন্নত শিল্পে পারদর্শী ছিল। নানা ধরনের পাত্র তৈরি করতো তারা। তামা, ব্রোঞ্জ প্রভৃতি ধাতু ব্যবহার করত। পুঁতি, অলংকার ও চিলমোহর নির্মাণে তারা দক্ষতা দেখা। ইট তৈরি ও নগর নির্মাণেও তাদের কারিগরি দক্ষতা স্পষ্ট ছিল। তারপরে এই কিন্তু এখানেই শেষ। তারপরে যদি তোমরা লিখতে চাও, সুপরিকল্পিত কারখানা, শিল্পজাত পণ্যের বাণিজ্য, উন্নত কারিগর জ্ঞান। এই ছিল তোমাদের সামগ্রিক যে প্রশ্ন, তার সামগ্রিক প্রশ্নের উত্তর বিশ্লেষণ। প্রশ্নটা কিন্তু অনেকটা গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আশা করি এরকম যদি বেশ কয়েকটা প্রশ্ন তোমরা ভালো করে দেখো, তাহলে কিন্তু তোমার চ্যাপ্টার বা তোমাদের যে অধ্যায়গুলি আছে সেটা সম্পর্কে ক্লিয়ার আইডিয়া হবে, এবং এই গুরুত্বপূর্ণ প্রশ্নও কিন্তু এখান থেকে বেরিয়ে আসবে। পরিশেষে বলবো, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। আজ এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।